ড্রিমস অ্যাভিনিউ। শেষ হয়ে গেল অথবা শেষ হয়ে যাচ্ছে। শোয়ের একদম শুরুতে এই কথা শুনে ভাবছেন যে আমি শুরুতেই কেন শেষ হয়ে যাওয়ার কথা বলছি। আসলে শেষ হয়ে যাচ্ছে অনেক কিছুই, বা শেষ হয়ে গেল অনেক কিছুই। যেমন ফেব্রুয়ারি মাসটা শেষ হয়ে যাচ্ছে, বা 12টা যেহেতু বেজে গেছে শেষ হয়ে গেল বলা যায়। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বইমেলাটা শেষ হয়ে গেল আজকে, আর শেষ হয়ে গেল আজকের দিনটা। অনেক কিছুই শেষ হয়ে গেল, কিন্তু শুরু হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, এবং সেই সাথে শুরু হচ্ছে বদ্ধ হৃদয়ের বদ্ধ দরজা খুলে গুমরে কেঁদে মরা যে কথাগুলো সবসময় অহর্নিশ ঘুরপাক খায় আপনার এই অন্তরের চার দেয়ালে, এবং মাথা গুমরে কেঁদে মরে বের হবার পথ খুঁজে পায় না। সেই কথাগুলোকে একটু প্রকাশিত হবার সুযোগ দিন। অপ্রকাশিত যত বেদনা, অব্যক্ত আনন্দ, স্মৃতি সবকিছুই আজকে টুকরো টুকরো হাওয়ার মতো, পেঁজা তুলোর মতো ছড়িয়ে দিন আকাশ জুড়ে, এবং আমরা 3 ঘন্টা ধরে স্বপ্ন শিকার করব। আর সাথে থাকুন এই স্বপ্ন শিকারী বন্ধু। নিশ্চয়ই ড্রিমস অ্যাভিনিউ আজকেও এক রাশ আলোর পশটা সাজবে, এবং সেখানে আপনিও থাকবেন একেবারে আসরের মধ্যমণি হয়ে, প্রাণ ভোমরা হয়ে, এবং সেই উদ্দেশ্যেই রাত 2টা পর্যন্ত আমি থাকবো নিশ্চয়ই। স্বাগত জানাচ্ছি আজকে ড্রিমস অ্যাভিনিউয়ে। আপনার বন্ধু ইরাজ আপনার সাথে আছে, এবং রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের বিশেষ আয়োজন আজকে 1 ঘন্টা দেরিতে শুরু হলো, যেহেতু বিশ্বকাপ উপলক্ষে অন্য একটা আয়োজন হচ্ছে। অন্তত বিশ্বকাপ যে কদিন থাকবে হয়তো আমি 12টা থেকেই বসবো, তাই অ্যাডজাস্ট করে নেবেন সময়টা। ওকে, আশা করি ভালো ছিলেন গত সপ্তাহটা, এবং এখনো ভালো আছেন, সামনে আরো ভালো থাকবে নিশ্চয়ই। আজকের প্রথম গানটা হচ্ছে একটু আনঅর্থোডক্স। আমার কাছে মনে হচ্ছে যে এই গানটা দিয়ে আজকে শোটা শুরু করলে কেমন হয়। শুরুতে একটু মিষ্টি মিষ্টি, একটু হালকা বেদনা, হালকা ভালো লাগার স্মৃতি মেশানো, এরকম একটা সুখ সুখ দুঃখ দুঃখ মেশানো একটা মিষ্টি গান দিয়ে শুরু করলে কেমন হয়। এত বিশেষণ শুনে নিশ্চয়ই ভাবছেন গানটা কোনটা, সেটা এখনই জানবেন। তবে SMS করার নিয়মটা বলে দিয়ে, আপনার মোবাইলের মেসেজ অপশনে প্রথমে যাবেন, গিয়ে রেডিও আমার যেটা সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ RA রেডিও আমাদের সংক্ষিপ্ত, সেটা প্রথমে লিখবেন, এবং তারপর আপনার নাম, ঠিকানা, যা যা বলতে চান, যে কোনো কিছু সবকিছু আমাকে লিখে জানাবেন 6969 এই নাম্বারটাতে। আজকে যদিও 1 ঘন্টা সময় কম, তারপর আমি FM লাইব্রেরি সেগমেন্ট করব, যেহেতু কথা দিয়েছিলাম ফেব্রুয়ারি মাস থেকে, বইমেলার মাস থেকে নিয়মিতভাবে করব। কিছু কবিতাও থাকবে, সৈয়দ শামসুল হকের বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, তার কিছু কবিতা, এবং তার অনুবাদ করা ইরানের বিখ্যাত কবি হাফিজের কিছু কবিতা থাকবে। আর এর পাশাপাশি তো আপনি থাকছেনই, আমিও থাকছি। শুনে ফেলি প্রথম গানটা। লোকোত্তর কোনো এক গ্রন্থকীট, জ্ঞানী, দীর্ঘদিন দর্শন, ভেষজ আর নীতিশাস্ত্রে ভ্রমণের পর ঢেকে দিয়ে আলো নিজ পরিচ্ছদে আনিত আধারে সোনালি আপেল চেয়ে প্রার্থনায় করে উচ্চারণ। একাকী অলিন্দে তার স্বগতোক্তি করে প্রদক্ষিণ, মনোগত বাসনা বিলাস জলে যেন রাত্রিভর। প্রমিত প্রদীপ এক পুরাতন স্বর্ণদীপাধারে, অন্তিমে প্রস্তাব তার অলৌকিক নারীর চুম্বন। আমি তার উত্তরাধিকারী, অপাঙ্গে যোজনা করো বিদ্রুপের স্বর। জনান্তিকে বলো, কেন সে শিল্পীকে হতে হবে অনাচারী, বৃত্তকাম, অসুস্থ, অনয়? কেন এ জরুরি, যদি পরিণামে সর্বনাশ জ্ঞাত? পরিণামে সর্বনাশ, হঠকারী যত মূর্খ মূঢ় নিরূপণে সুতৎপর। কখনো কি ক্ষণিক সুপ্তিকে অনন্ত প্রয়াণ বলো? আনন্দ তো সেই সূর্যোদয়, রশ্মি যার হর্মদেহে চিত্রাবলী করে প্রতিভাত। নিত্যকাল আমারও অন্বেষা সেই আনন্দ আকর, অগম্য সম্ভোগে নয় প্রেমিকার বিলোল মুদ্রায়। সহজে উদ্ধৃত তাই আয়ু থেকে 24 বছর, এবং অনন্তকাল দুর্লভার চুম্বন তৃষ্ণায়। স্বাগত বন্ধুরা, আরেকবার শুনছেন ইরাজকে, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। শুনছিলাম সৈয়দ শামসুল হকের একটা কবিতা, মহিলাকে শিল্পীর উত্তর, এটা হচ্ছে কবিতার নাম, এবং এটা আমি পড়ছি সৈয়দ শামসুল হকের তার নিজের বাছাইকৃত শ্রেষ্ঠ কবিতা সেখান থেকে। অর্থাৎ যে কবিতাগুলো পড়বো এগুলো সৈয়দ শামসুল হকের কবির নিজের মতোই তার শ্রেষ্ঠ কবিতাগুলোর মধ্যে অন্যতম। অতএব বুঝতেই পারছেন এগুলো তার সবচেয়ে ভালো কবিতার একটা, কিন্তু শ্রেষ্ঠ কবিতার জঘন্যতম আবৃত্তি আজকে আপনাদের শোনার দুর্ভাগ্য হবে, সেটা ক্ষমা সুন্দর গানে শুনবেন। এবং
বইটি আজকেই খরিদ করেছি, সদ্য কেনা বইয়ের ঘ্রাণ নিতে নিতে এবং সেই সাথে কবিতাগুলো পড়ছি। অবশ্য সৈয়দ শামসুল হকের কবিতা আমি অনেকবার অসংখ্যবার পাঠ করেছি আমার শোতে, আমার যতদূর মনে পড়ে। সে যাই হোক, সবাইকে বলছি যে SMS করার নিয়মটা তো একদম শেষে বলে দিব, তার আগে কিছু SMS পড়ে নিই। আমাকে অনেকেই বন্ধু SMS পাঠিয়েছেন। প্রথম SMS পাঠিয়েছেন তিনি হচ্ছেন রাশেদ, নারায়ণগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে সপ্তাহটা তার ভালো কেটেছে এবং রাশেদের SMS এ থাকে দুঃখিত যে গত সপ্তাহে কেমন কাটলো, এবং তিনি নদীতে ঘুরেছেন, নৌকায় ঘুরেছেন, বন্ধুর সাথে আড্ডা দিয়েছেন এরকম, এবং আমার ভালো লাগে। খুব প্রাণোচ্ছল এবং প্রাণবন্ত একজন বন্ধু আমার, এবং এই সপ্তাহে তিনি তার ব্যতিক্রম ঘটাননি। দারুণ জম্পেশ আড্ডা দিয়ে উইকেন্ড কাটিয়েছেন। এবং ড্রিম গার্ল, যার সাথে আমার গতকালকে বইমেলায় দেখা হয়েছিল, এবং আপনার ধন্যবাদ আপনার আবেগ উচ্ছ্বাসে মুখরিত বক্তব্যের জন্য এবং আপনার উপহারের জন্য। আর মুগ্নি আমাকে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে, সেটা হচ্ছে যে বইমেলার কথা উনিও বলেছেন। কালকে অনেকের সাথে দেখা হয়েছে এবং যাদের সাথে হয়নি নিশ্চয়ই সামনে হবে ইনশাল্লাহ। লিঙ্কন আহমেদ আমাকে জানিয়েছেন মিরপুর থেকে, আপনি যেটা লিখেছেন সেটা হচ্ছে যে সৈয়দ মুস্তাফা আলীর মোটামুটি সব লেখাই তিনি যা লিখেছেন তার 99.99% আমার পড়া, কিন্তু এই নামে কোনো লেখা আমি পড়িনি। আমি নিশ্চিত না এটা আসলে তার কিনা, একান্নবর্তী নামের যেটা আপনি লিখেছেন। এবং পরিস্বপ্ন আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে যে অস্কার অ্যাওয়ার্ড নিয়ে তিনি SMS পাঠিয়েছেন, 22 তারিখে হয়ে গেল। বয়হুডের জায়গায় বার্ডম্যান বেস্ট মুভি হয়েছে এবং তোমার প্রতিক্রিয়া কি? তুমি কি মুভিটা, আমি এখনো বার্ডম্যান এখনো দেখিনি, বয়হুড দেখেছি। বয়হুড তো অসাধারণ সিনেমা, এবং বার্ডম্যান সম্পর্কে যতটুকু জানি বা প্রিভিউ যতটুকু আমি পেয়েছি, আমার কাছে মনে হয়েছে যে বার্ডম্যানটা অসাধারণ, এবং দুটো দেখলেই আমি মন্তব্য করতে পারবো। তবে আলেজান্দ্রো গনসালেস ইনারিতু, এই বার্ডম্যানের যিনি পরিচালক, মেক্সিকান একজন ডিরেক্টর, তিনি আমারও পছন্দের একজন ডিরেক্টর, এবং অন্য সবার থেকেই তার কাজ একটু আলাদা। স্পেশালি তার ব্যাবেল সিনেমাটা দেখেছি, 21 গ্রামস দেখেছি, এই দুটো সিনেমা তো অসাধারণ কোনো তুলনা। এবং আমোরোস পেরোস আরেকটা মেক্সিকান ফিল্ম, যেটা দিয়ে তিনি বিশ্বব্যাপী সাড়া তুলেছিলেন, সেটা একটা নিশ্চয়ই দর্শনীয় সিনেমাই হবে। সো আমার কাছে মনে হয়েছে যে ইনারিতুর সিনেমাতে খুব বেশি খুব ভালো কোনো দুঃখ জায়গা নিয়ে গানের মতো খুব হৃদয় ছুঁয়ে যাওয়া কোনো বইয়ের মতোই আমার কাছে মনে হয় ইনারিতুর সিনেমাগুলো, এবং খুব পরোক্ষভাবে, খুব সরাসরি মোটা দাগে দেখান না, কিন্তু খুব সূক্ষ্ম একটা ভায়োলিনের সুরের মতো একটা বিষাদ জাগিয়ে মনের ভেতরে দেখিয়ে যান মানব জীবনের সম্পর্কগুলো, মানুষের সাথে মানুষের ভালোবাসা, ঘৃণা, প্রাত্যহিক জীবনে দৈনন্দিন বাতাবরণে মোড়া সম্পর্কগুলো এবং তার ঘাত প্রতিঘাতগুলো, এবং তার ভেতর থেকে আরো অনেক অব্যক্ত কথা থাকে অনুচ্চারিত। এবং আমার কাছে মনে হয় একজন অসাধারণ একজন ডিরেক্টর আলেসান্দ্রো গনসালেস ইনারিতু, এবং আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আশা করি তার কাছ থেকে ভবিষ্যতে আরো অনেক অসাধারণ সিনেমা পাবো। এরপর আমাকে SMS পাঠিয়েছেন তিনি হচ্ছেন রাকিব যাত্রাবাড়ি থেকে। উনি অস্কার অ্যাওয়ার্ড নিয়ে SMS পাঠিয়েছেন। আমার চুজ কোনটা ছিল? এবারে অস্কার অ্যাওয়ার্ডে তো বেশ কিছু ভালো সিনেমা ছিল, কিন্তু তার বেশিরভাগই আমি দেখিনি, কারণ ব্লুরে প্রিন্ট বের হতে বেশ সময় লাগে, আর ভালো প্রিন্ট ছাড়া ভালো সিনেমা দেখাটা আমার কাছে মনে হয় উচিত না। যে ভালো সিনেমা খুব ভালো প্রিন্টে দেখা উচিত। 8টা সিনেমা এবার অস্কার নমিনি ছিল, তার মধ্যে ছিল বয়হুড, ছিল বার্ডম্যান অর দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স, এই সিনেমাটা ছিল। দেন ছিল দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল, আমেরিকান স্নাইপার, হুইপ্ল্যাশ ছিল, তারপরে ছিল দ্য ইমিটেশন গেম অ্যান্ড দ্য থিওরি অফ এভরিথিং, আর সেলমা, এই 8টা সিনেমা ছিল। এর মধ্যে আমি বয়হুড দেখেছি, তারপরে দ্য ইমিটেশন গেম দেখেছি, এবং আর কোনটা দেখলাম, অস্কার নমিনি 8টার মধ্যে এই দুটোই বোধহয় আমি দেখেছি। এবং ইমিটেশন গেমটাও খুব দারুণ ছবি, আর গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল, বার্ডম্যান, এগুলো তো দেখার প্রতীক্ষায় দিন গুনছি কবে ভালো প্রিন্ট হাতে পাবো। সম্ভবত বার্ডম্যানের ভালো প্রিন্ট এসেও গেছে, এবং খুব বেশি সারপ্রাইজ ছিল না, মোটামুটি অনুমিত ছিল যে বার্ডম্যান অথবা বয়হুডের মধ্যে থেকে একটা ছবি ভালো সিনেমা হবে, সেটাই হয়েছে। এবং ডিরেক্টর হয়েছেন এই দুজনের মধ্যেই, বয়হুডের ডিরেক্টর রিচার্ড লিঙ্কলেটার এবং বার্ডম্যানের ইনারিতু, যার কথা বললাম, এই দুজনের একজনের হওয়ার কথা ছিল, সেটাই হয়েছে। আর বেস্ট অ্যাক্টর হয়েছেন হচ্ছে, এটা একটু সারপ্রাইজ ছিল, এডি রেডমেইন। তিনি দ্য থিওরি অফ এভরিথিং সিনেমাতে স্টিফেন হকিং এর ভূমিকা অভিনয় করে অস্কার জিতেছেন, যদিও আমি আশা করেছিলাম যেহেতু অন্য কেউ জিতবে। আর বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন জুলিয়ান মুর। এটা বোঝাই যাচ্ছিল স্টিল এলিস সিনেমা অভিনয়ের জন্য, কারণ তিনি সবগুলো অ্যাওয়ার্ডেই এবার জুলিয়ান মুর জিতছেন। তবে আমি যেহেতু এই স্টিল এলিস দেখা হয়নি, আমি গন গার্ল দেখেছিলাম, সো রোজামুন পাইকও পেতে পারেন ধারণা ছিল। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হয়েছেন হুইপ্ল্যাশ সিনেমার জন্য জেকে সিমন্স, এবং বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস বয়হুডের জন্য প্যাট্রিসি আর্কেট। এবং বিগ হিরো 6 নিয়ে আমার বাজে ছিল যে বেস্ট অ্যানিমেটেড ফিল্ম হবে, এটা সেটাই হয়েছে। এবং বিদেশি ভাষার শ্রেষ্ঠ সিনেমা আমার কাছে মনে হয়েছিল যে রাশিয়া লেভিয়াথান হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জিতল পোল্যান্ডের ইডা। আর
এই তো মোটামুটি এগুলো ছিল মোটামুটি বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে এটার জন্য হয়েছে দি ইমিটেশন গেম, এবং বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে হয়েছে বয়হুডের জন্যই। আর তারপরে হচ্ছে দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল পেয়েছে বেস্ট অরিজিনাল মিউজিক স্কোর, এবং বেস্ট অরিজিনাল সাউন্ড ট্র্যাক হয়েছে সেলমা সিনেমার গ্লোরি গানটা। আর কি কি অ্যাওয়ার্ড বাদ পড়লো? আচ্ছা, যাই হোক, আপনি যদি কোনো কিছু জানতে চান আমাকে অস্কার অ্যাওয়ার্ড নিয়ে আমি ডেফিনেটলি SMS করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর তবে সবগুলো সিনেমাই দেখবেন যে সিনেমার কথাগুলো বললাম। এরপরে আমি SMS করে নিয়মটা বলে দিই, আর কিছু না বলে প্রথমে রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন আর লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারটাতে। এখন যে গানটা প্লে করবে এই গানটা অনেকদিনকে কিভাবে যেন শোনা হয়নি, কিন্তু গানটা বেশ কিছুদিন ধরেই শুনতে ইচ্ছে হচ্ছে। আজকে না শুনলেই নয়, অপূর্ণতা থেকে যাবে, কারণ গানটার নামই হচ্ছে পূর্ণতা। কখনো কবিকে তুমি খুব কাছে নিও না তোমার, দিও না দরজা খুলে তোমার বাড়ির। ধরো যদি তুমি তার দেখা পেলে, জানতে চেও না সে কেমন আছে। তার জামার বোতাম যদি খোলা থাকে, লাগিয়ে দিও না। তার চেয়ে চলে যেও তুমি যেমন যাচ্ছিলে পথে, তার চেয়ে বন্ধ রেখো দরজা তোমার। তার চেয়ে ব্যস্ততায় সরে যেও সে যদি নিজেই খুব কাছাকাছি আসে। তুমি কি দেখেছো তাকে, তোমার সে বারান্দায় যেখানে কুমোর সারাদিন গড়ছে ঠাকুর কিছু খড় কিছু কাদামাটি দিয়ে? তুমি কি দেখেছো বাড়ি মাঝে মাঝে কি অদ্ভুত দ্রুততার সাথে হঠাৎ নির্জন হয়ে পড়ে যায় নক্ষত্রের রাতের গহ্বরে? তুমি কি নিজের শোক অন্য কারো সাথে তুলনীয় হতে পারে এই ভেবে উৎসুক তাকিয়ে থাকো কে কেমন আছে বা না আছে? তুমি কি বিকট কারো আর্তনাদ শুনেছিলে যখন হঠাৎ কেউ তার জামা ধরে টান দিয়েছিল কাফন পরাবে বলে? তাই কি কবিকে দেখে একবার মনে হয়েছিল, একবার ভেবেছিলে তোমার নিজেকে খুব স্পষ্ট করে দেখা যায়? এমন আয়না এই লোকটির পকেটেই আছে। এবং আরেকবার বাড়িঘর তুলবার, বেহালায় গান করবার, রোগ হলে চিকিৎসার রসায়ন, ছক, নকশা, স্বরলিপি তারই কাছে আছে। অথচ কবির চেয়ে আর কে এমন জানে কবিতায় অন্ধ ছেলে তার? একমাত্র সেই জানে মানুষের চেয়ে বড় শোকের শরীর। একমাত্র সেই জানে কারো কণ্ঠে অলৌকিক কোনো পাখি নেই। একমাত্র সেই জানে মৃত্যু ছাড়া জ্যামিতির উপপাদ্য নেই। একমাত্র সেই জানে সবকিছু একই সঙ্গে নিশ্চল অধীর। কেবলই উদ্যম আর কেবলই বিনাশ, কেবলই ভাঙন আর কেবলই নির্মাণ, কেবলই বিদায় আর কেবলই সাক্ষাৎ, কেবলই সংসার আর কেবলই শ্মশান। তাই সে উদ্যমী নয় যখন উদ্যম, তাই সে বিনষ্ট নয় যখন বিনাশ। তাই সে নির্মিত নয় যখন নির্মাণ, তাই সে খণ্ডিত নয় যখন ভাঙন। তাই সে অঘ্রাণ নয় যখন বিদায়, তাই সে ফাল্গুন নয় যখন সাক্ষাৎ। তাই সে সংসারী নয় যখন সংসার, তাই সে সন্ন্যাসী নয় যখন শ্মশান। কখনো কবিকে তুমি খুব কাছে নিও না তোমার, এত কাছে যেন তাকে হাত দিয়ে স্পর্শ করা যায়। কখনো কবিকে তুমি ঘরের ভেতরে ডেকে নিও না তোমার, এমন ভেতরে যেন তোমারই সে সংসারের লোক হয়ে যায়। কখনো কবিকে তুমি সে কেমন আছে এই প্রশ্ন ছুড়ে দিও না তোমার, এমন ব্যাকুল কণ্ঠে যেন তোমারই সে কণ্ঠস্বর হয়ে যায়। সে বড় তৃষ্ণার্ত চোখ, তার দুটি চোখ। সে বড় নির্মম বাহু, তার দুটি বাহু। সে বড় ভীষণ দেহ, তার নগ্ন দেহ। সে বড় প্রবল স্বর, তার কণ্ঠস্বর। তাকে যদি কাছে ডাকো, যদি তার চোখে রাখো চোখ, তাকে যদি কাছে আনো, যদি তার হাতে রাখো হাত, তোমার সমস্ত সুখ স্বস্তি ছিঁড়ে কঙ্কালের মুখ উকি দেবে। তোমার বাগান থেকে আনাজের বীজ মরে যাবে, তোমার শস্যের ক্ষেতে পঙ্গপাল এসে ভরে যাবে, তোমার গাভীর বাটে সর্পিনীরা দীর্ঘ মুখ দেবে, তোমার চৌকাঠ জুড়ে ভয়াবহ চিড় দেখা দেবে।
তাকে যদি কাছে টানো, টেনে নাও দেহের ওপরে, একবার যদি তুমি আত্মার ভেতরে শোনো তার কণ্ঠস্বর, তোমার সমস্ত তল ব্যাস বেদ মুহূর্তেই খসে পড়ে যাবে। হঠাৎ দেখতে পাবে কিভাবে দাঁড়িয়ে আছো আজীবন তুমি, এবং পায়ে দালানের চূড়ান্ত কার্নিশে, কিভাবে কোথাও কোনো করুণার মেঘ নেই, জনপদে কণ্টিকারী মরুভূমি হাত বাড়িয়েছে, এবং কিভাবে উজ্জ্বল দলিলগুলো ক্রমাগত চলে যাচ্ছে ইঁদুরের দাঁতে। তার চেয়ে এই ভালো, এই তুমি ভালো আছো, এভাবেই ভালো আছো তুমি। তোমার সংসার থেকে কেবল এক পা দূরে প্রখর রোদ্দুর। তোমার কি দরকার সেই মেদ মাংস গলে যায় রোদ্দুরে যাবার, এবং সেখান থেকে অদূরে অধোমুখে ঝুলে আছে নিষ্প্রাণ ময়ূর। তোমার কি দরকার সেই রাতে ঘুম ভেঙে যায় সেদিকে দেখার? তার চেয়ে কবিকেই ঘুমহীন নদীটার পাড় ঘেঁষে হেঁটে যেতে দিও সারা রাত। কবিকেই দিও তুমি একাকী শোকার্ত হতে, যে শোক তোমার। শূন্যতার ভার দিও, যে ভার তোমার। তাকেই রক্তাক্ত তুমি হতে দিও, যে ক্ষত তোমার। যেতে দিও সেই পথে কবিকেই, যে পথে সাহস নেই তোমার যাবার। অসাধারণ কবিতা, পড়লে নিজের মনে হয় যে শরীরের পরম কোপ দাঁড়িয়ে যাচ্ছে। এই কবিতাটার নাম হচ্ছে কখনো কবিকে। অসাধারণ, অসাধারণ, দুর্ধর্ষ রকমের অসাধারণ। সৈয়দ শামসুল হকের আরেকটা কবিতা ছিল এটা। এবং সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি শুনছেন এই মুহূর্তে ইরাজকে। রাত 12টা থেকে 2টো পর্যন্ত আজকে শো হবে, এবং 2টো পর্যন্ত আমি আছি। আর শুনছিলাম একটু আগে অনেকদিন পরে তাহসানের আলো আলো গানটা, আর তার আগে ছিল এলআরপি সেই 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 বিখ্যাত গান। না, তারপরে ছিল ওয়ার ফেজের পূর্ণতা, তার আগে ছিল এখন অনেক রাত, তার আগে আকাশে নীলে আর্কের গান প্রথম গানটা ছিল। শাওন আমাকে জানিয়েছেন জেঞ্জিরা থেকে নগর বাউলের লুটপাট গানটা শুনতে চাচ্ছেন এই মুহূর্তে। আমারও আধো মন ছিল যে গানটা আজকে শোনা যায় কিনা, দেখা যাক আপনার ইচ্ছা আর আমার ইচ্ছা মিলে একটা চূড়ান্ত রকমের ইচ্ছা পূরণ হয় কিনা। আয়েশা ধানমন্ডি থেকে জানিয়েছেন বার্ডম্যান সিনেমা নিয়ে অসাধারণ লেগেছে তার কাছে, এবং 5বার তার অলরেডি দেখা হয়ে গেছে। এবং দুর্জয় দেব দুর্জয় আমাকে জানিয়েছেন দি ইমিটেশন গেম এই সিনেমাটা কোন অ্যাওয়ার্ডটা জিতেছে। এটা সম্ভবত একটা অস্কারই পেয়েছে, সেটা হচ্ছে যে সেরা মৌলিক চিত্র, সেরা রূপান্তরিত চিত্রনাট্য, বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে, এই অস্কারটা পেয়েছে এবার এই সিনেমাটা। তবে এই সিনেমাটা খুব ভালো, আমি দেখেছি এবং খুব ভালো লেগেছে আমার কাছে। দি ইমিটেশন গেম সত্যি ঘটনা নিয়ে, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন গণিতবিদ অ্যালান টিউরিং যার নাম, তিনি কিভাবে জার্মান নাজি বাহিনীর কোড ব্রেক করে কিভাবে শত্রুদের যুদ্ধ পরিকল্পনা টের পেতেন, এবং সেভাবে যুদ্ধ জয়, যেটা খুব বড় একটা ভূমিকা রেখেছিল, সেই কাহিনীটা নিয়ে এই সিনেমাটা দি ইমিটেশন গেম। আর আপাতত SMS পড়ছি না, আমি এখন আসলে কখনো কবিকে এই কবিতার ঘরে আচ্ছন্ন, অন্য কিছু করতে এখন আর ইচ্ছে হচ্ছে না। একটা গান শুনি, এবং গান শুনে একটু পরে ফিরছি। আমি ভাবছি যে কি গান এখন শোনা যায়, কি গান শোনা যায়, কি গান শোনা যায়। একটা লালনের গান শুনলে কিন্তু খারাপ হয় না। ফ্রেন্ড, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের বন্ধু, মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে, এবং ড্রিমস অ্যাভিনিউ নিয়ে রাত 2টো পর্যন্ত থাকবো। আর একটু আগে শুনছিলাম মাইলসের গান এসো না। বহুদিন ধরে আমরা শুনছি আনরিলিজড, জানি না তাদের এই অ্যালবাম কবে বের হবে, কারণ বহু বছর ধরেই প্রতীক্ষায় আছে মাইলসের ফ্যানরা। তার আগে ছিল লালনের গান সময় গেলে সাধন হবে না, এবং এটা লালন ব্যান্ডের কম্পোজিশনে আমরা শুনলাম। আর বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন, সাবার এবং শাহলম এবং রানা। সাবার মোহাম্মদ শাহলম এবং রানা দুজন বিশেষ বন্ধু আমার, তাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, আমি অনুপ্রাণিত হলাম। নিশাত নভিন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ম্যাচের কথা জানিয়েছেন। আজকে ঘুম ঘুম চোখ নিয়ে খেলা দেখতে বসেছিলাম, এবং যেহেতু অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছি, সো তাদের দুরবস্থা দেখে প্রথমে বেশ একটু কষ্ট পেয়েছিলাম, কিন্তু তারপরও নিউজিল্যান্ডের বেশ আমার আরেকটা পছন্দের দল, এই জন্য আমার খুব একটা খারাপ লাগেনি নিউজিল্যান্ড জেতায়। ইনফ্যাক্ট আমি ক্রিকেট খেলা যখন দেখতে শুরু করি একেবারেই ছোটবেলায়, তখন ওই প্রথম ভালো লাগাটা নিউজিল্যান্ডের প্রতি ছিল। সেই মার্টিন ক্রো, সেই 1992 এর ওয়ার্ল্ড কাপে সেই দলটা, মার্গ্রেট ব্যাচ, ব্রায়ান ইয়াং, স্টিফেন ফ্লেমিং, ড্যানি মরিসন, সেই সময়টা নিউজিল্যান্ড টিমকে বেশ ভালো, স্পেশালি মার্টিন ক্রো একদম অসাধারণ লিডার ছিলেন। এবং খুব কষ্ট লাগে এটা ভাবতেছি উনি ক্যান্সারের সাথে লড়াই করে এখন পরাজিত এবং মৃত্যুর প্রতীক্ষায় দিন গুনছেন এখন মার্টিন ক্রো।
আজকে খেলাতেও তিনি ছিলেন মাঠে এবং তাকে দেখাচ্ছিল বারবার। আসলে ভাবতেই খারাপ লাগছিল যে একটা প্রবল জয়ী অধিনায়ক দলকে নেতৃত্ব দিয়েছিলেন সামনে থেকে, সেই মানুষটা এখন কিভাবে আস্তে আস্তে মৃত্যুর প্রহর গুনছেন। আসলেই খারাপ লাগছিল। তো শেষ পর্যন্ত একটা অদ্ভুত নাটকীয় ম্যাচ হলো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের, এবং এক উইকেটে জিতে গেল। তো আসলে মিশেল স্টার্ক দুর্দান্ত বোলিং করেছেন এবং ব্রেন্ডন ম্যাককালাম এবার যে ফর্মে আছেন সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। অসাধারণ, মানে তিনি মাঠে নামলেই হচ্ছে যে স্ট্রাইক রেট কত হবে, 200-র উপরে নাকি 300-র উপরে, এটা নিয়ে এখন আমাদের এটাই দেখার বিষয় থাকবে, অন্য কিছু না। আর এবারের অন্যতম সেরা ম্যাচ ছিল এটি, যে কেউ ভাবতেই পারেনি 151 রান করে এত কম্পিটিটিভ একটা ম্যাচ হতে পারে। সেটা আমরা দেখলাম অস্ট্রেলিয়া, এবং আমার কাছে মনে হয় সবচেয়ে ফেভারিট টিম এই দুটোই, দুই স্বাগতিক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এবং সবচেয়ে ভালো হবে, আমি চাই মনে মনে এই দুটো দল ফাইনালে উঠুক। সেটা আমার কাছে মনে হয় যে যোগ্য একটা ব্যাপার হবে। যোগ্যতর দল দুটোই ফাইনাল উঠবে যদি এই দুটো দল ওঠে, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। তাদের ফাইনাল দেখার প্রত্যাশায় থাকলাম। আর হচ্ছে তবে বিশ্বকাপ কিন্তু বেশ জমে উঠেছে এবং দুর্দান্ত সব সেঞ্চুরি ইনিংস, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, তাদের সব অসাধারণ ইনিংস আমরা দেখলাম। একই সাথে আবার কিছু দুর্দান্ত বোলিং পারফরমেন্স, যেমন আজকে মিশেল স্টার্ক, ওদিকে আবার ট্রেন্ট বোল্ট, গতকালকে ছিল ইমরান তাহির, এবং আরও এরকম প্রতিনিয়তই আমরা ভালো ভালো কিছু বোলিং পারফরমেন্সও দেখছি পাশাপাশি, দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি, এবং বেশ জমে উঠেছে বিশ্বকাপ, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। আর আমাদের সবার প্রিয় বাংলাদেশ দল তো যদিও আগের ম্যাচটা ভালো হয়নি, আশা করছি যে স্কটল্যান্ডের সাথে যেটা জেতা উচিত সেটা জিতবে, এবং ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের অবস্থা এই মুহূর্তে বেশ ত্রাহি মধুসূদন, তো তাদেরকে একটা ভালো মোক্ষম তাগমাফিক যদি আমরা আঘাত করতে পারি, আমার কাছে মনে হয় স্পেশালি তাদের ব্যাটিং লাইন আপে তো এই মুহূর্তে প্রচন্ড ইমব্যালেন্সড একটা ব্যাটিং লাইন আপ। যদিও তাদের একজন ব্যাটসম্যানের নাম ব্যালেন্স, গ্যারি ব্যালেন্স, 3 নম্বরে ব্যাট করে, কিন্তু ব্যাটিং লাইন আপ প্রচন্ড ইমব্যালেন্সড। এউইন মর্গান তাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, সে অধিনায়ক ফর্মে নেই। ওপেনার মঈন আলী যদিও দুর্বল দলের সাথে একটা সেঞ্চুরি করেছে, কিন্তু মঈন আলী, ইয়ান বেল, গ্যারি ব্যালেন্স, জো রুট একমাত্র কিছুটা ফর্মে আছেন। তো আমার কাছে মনে হয় ব্যাটিং লাইন আপ এমন দুর্দান্ত কিছু, এবং বোলিংও যদি আমার কাছে মনে হয় স্টিফেন ফিন, আর বাংলাদেশের যেটা বহুদিন ধরে সমস্যা, একটু গতিশীল পেসারদের বলে হিমশিম খায় যায় যদি তার উপর একটু সুইং থাকে। সো স্টুয়ার্ট ব্রড এবং স্টিভেন ফিন দুজনেই খুব ভালো বোলার। তা আমার কাছে মনে হয় দুজনকে যদি একটু দেখে খেলা টেলা যায়, যদিও আচ্ছা সেই কথা পরে আসছি, ইংল্যান্ডকে হারানোটা খুব বেশি কঠিন কাজ হবার কথা না। সো সেকেন্ড রাউন্ডে ওঠা নিয়ে কোয়ার্টার ফাইনাল আমি খুব আশাবাদী। এবার একটু অনেক আশাবাদী কথা বললাম, এবার একটু প্রচন্ড ভিন্ন কিছু কথা বলি। সেটা হচ্ছে যে বাংলাদেশের কিছু কিছু ব্যাপার আমার কাছে প্রচন্ড অসহ্য লাগে। সেটা হচ্ছে যে তাদের এখনো অ্যামেচারিশ চিন্তাভাবনা। আমার কাছে মনে হয় যে 2000 সালে যে দলটা টেস্ট স্ট্যাটাস পেয়েছে, আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা একটা দল একটা ম্যাচ জিতলে একেবারে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া মাথায় তুলে দেয় বাংলাদেশ জাতীয় দলকে, এবং আসলে যে কথাগুলো সত্যিকারের ফিডব্যাক যেটা দেওয়া উচিত, আমাদের মধ্যে একটা হয়তো সমস্যা আছে, আমরা একটা একেবারে মাথায় তুলতে পছন্দ করি। সো সেই ফিডব্যাকটা প্রপার আমার কাছে মনে হয় দেওয়া উচিত, যদিও হয়তো কানে পৌঁছাবে না তাদের। কিন্তু আমার কাছে মনে হয় যে দলটা 15 বছর পার করলো টেস্ট প্লেয়িং দল হিসেবে, তাদের চিন্তা ভাবনা কাজকর্ম দেখলে এখন মনে হয় যে মহল্লার ক্রিকেট যারা খেলে, আমরা যখন ছোটবেলায় খেলতাম টেপ টেনিস দিয়ে, সেই মনে হয় যে ওই লেভেলের চিন্তা ভাবনা এখনো তারা রয়ে গেছে। এটা আমি কেন বলছি তার কারণ হচ্ছে, এবং অনেক বিশেষজ্ঞ এটা বলেছেন, আমি না হয় অর্বাচীন বাদ দিলাম, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমার কাছে সবচেয়ে জঘন্য লেগেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের এক্সপেরিমেন্টটা। পৃথিবীর প্রত্যেকটা প্রফেশনাল দল, প্রত্যেকটা টেস্ট প্লেয়িং দলের একটা ফিক্সড সেটেলড ব্যাটিং লাইন আপ থাকে, যে ওপেনার এরা হবেন, 3 নম্বরে এই ব্যাটসম্যানই খেলবেন সবসময়, 4 নম্বরে উনি নামবেন, 5 নম্বরে উনি নামবেন। সেটা যদি প্রথম উইকেট 150 রানে পড়ে, তাহলেও 3 নম্বরে যান আমার কথা তিনি নামবেন, আবার প্রথম উইকেট প্রথম ওভারে পড়ে গেলেও ওই ব্যাটসম্যানই নামবেন। এইরকমই হওয়া উচিত একটা সত্যিকারের একটা ম্যাচিওর একটা দলের ব্যাটিং লাইন আপ, এরকম সেটেলড হওয়া উচিত। যেমন ফ্রিকে পন্টিং যখন অস্ট্রেলিয়া 3 নম্বরে ব্যাট করতেন, প্রথম ওভারে উইকেট পড়লেও তিনি নামতেন, 150 রানের মাথায় উইকেট পড়লেও তিনিই নামতেন। ভারতে যেমন বিরাট কোহলি 3 নম্বরে খেলেন, যে কোনো পরিস্থিতি 3 নম্বরে সবসময় তিনিই থাকবেন, এবং 4-এও তাই থাকে, 5-এও তাই থাকে। যেমন প্রত্যেকটা দলের ওয়ার্ল্ড কাপে খেয়াল করে দেখবেন ব্যাটিং লাইন আপ, ইভেন যে সহযোগী দেশগুলো আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইভেন জিম্বাবুয়ে, তাদের প্রত্যেকের ব্যাটিং লাইন আপ ফিক্সড, যে 3 নম্বরে উনি, 4 নম্বরে উনি, তার পরিস্থিতি যাই হোক না কেন। আর এতদিনে সেটা তো আমার জানার কথা, এতদিন ধরে আমি পরীক্ষা নিরীক্ষা করে আমি নিশ্চয়ই বিশ্বকাপে সেরকম লাইন আপই চূড়ান্ত করে পাঠাবো। বিশ্বকাপ তো আমার এক্সপেরিমেন্ট করার জায়গা না। কিন্তু বাংলাদেশের খেলা দেখলে মনে হয় যে আমি ওই বেদরগঞ্জ এবং আর বুরুঙ্গামারি 2 উপজেলার খেলা দেখছি, এরকম অ্যামেচারিশ চিন্তা ভাবনা। এই উইকেট পড়ে গেল, তাহলে কি করা যায়, মানে প্যানিকড হয়ে একেবারে মাথা ঘন্টা থেকে মনে হয় যে খারাপ হয়ে যায়। সাথে সাথে আচ্ছা তাহলে 9 নম্বরের ব্যাটসম্যানকে 3 নম্বরে পাঠাও, আবার 3 নম্বরেরটাকে 9 নম্বরে পাঠাও। আচ্ছা আরেকটু উইকেট পড়ে গেল, এখন কি করা যায়, মাথায় তখন তাদের আবার একেবারে মাথায় রক্ত উঠেছে, কি করা যায়, মনে হয় যে টেনশনে মানে এখনই মারা যাবে, প্রেশার উঠে যাচ্ছে 500 ঘরে, এরকম একটা ব্যাপার সবার সাথে সাথে ধরে বেঁধে আরেকজনকে যাকে সামনে গুলো তাকে পাঠিয়ে দিল। মানে
তাহলে এই দলের কোচের কি প্রয়োজন, অধিনায়কের কি প্রয়োজন, আর এতগুলো স্পেশালিস্ট ব্যাটিং কোচ, হ্যান্ড কোচ, ত্যান কোচ, এত লম্বা লাইন, এত গাড়ি ডলার খরচ করারই বা কি দরকার? যে আমরা সাধারণ আমজনতা যেটা বুঝি সেটা যদি এত বিশেষজ্ঞরা না বোঝে, তবে আমার কাছে মনে হয় যে এরকম মাথা মোটা ম্যানেজমেন্টের আমাদের কাছে মনে হয় যে দরকার নেই। এটা সিম্পল ইকুয়েশন, যেটা ক্রিকেট খেলার যে বোঝে সে ওটা বলতে পারবে যে ওয়ার্ল্ড কাপের মতো আসলে পরীক্ষা নিরীক্ষা করার জায়গা না, এখানে পরীক্ষিত যারা সেই ব্যাটিং লাইনার অর্ডার চূড়ান্ত করা উচিত। যেমন আমার কাছে মনে হয় সৌম্য সরকার এখনো বিশ্বকাপের মতো একটা আসরে 3 নম্বরে খেলার মতো ব্যাটসম্যান না, তার সেই যোগ্যতা এখনো হয়নি। রূঢ়ভাবে শোনালো এটা আমার কাছে সত্যি মনে হয়। আমার কাছে তাকে দেখে মনে হচ্ছে একজন টি-20 প্লেয়ার। বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্টে 50 ওভারের ক্রিকেট এখনো উপযুক্ত নয়, তার সেই যোগ্যতা এখনো অর্জিত হয়নি আমার কাছে মনে হয়েছে, যেটা তার খেলা দেখে। টি-20 ক্রিকেটে আমাকে মানায়, আর যদি ওয়ানডেতে খেলাতেই হয় বিশ্বকাপে 3 নম্বরে অবশ্যই তার জায়গা না। কারণ 3 নম্বর পজিশনটা বলা হয়ে থাকে, ক্রিকেট পণ্ডিতরা বলে থাকেন যে 3 নম্বর পজিশনটা হচ্ছে সবচেয়ে সেরা ব্যাটসম্যানের জায়গা একটা দলে। এবং অন্য দলগুলোর দিকে তাকান, ভারতের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, তিনি 3 নম্বরে খেলছেন, পন্টিং 3 নম্বরে খেলতেন। এরকমই হয়ে থাকে। তো সেখানে বাংলাদেশের ক্ষেত্রে যে মাত্র বিশ্বকাপের আগে একটা ম্যাচ খেলেছে একজন আনটেস্টেড একজন তরুণ, তাকে যার আমার কাছে মনে হয়েছে যার খেলা দেখে যার সর্বোচ্চ দৌড় 30-40 রানের উপরে যাওয়ার ক্ষমতা তার নেই, তাকে কেন আমি বিশ্বকাপের মতো আসলে 3 নম্বরে নামাবো? আনটেস্টেড একজন ইয়াং প্লেয়ারকে, যে আমার কাছে মনে হয়েছে যে মোরাললেস তাকে টি-20 প্লেয়ার হিসেবে বেশি মানায়, তাকে কেন 3 নম্বরে নামাতো? এখানে পরীক্ষিত একজনকে নামানো যেত, অবশ্যই মাহমুদুল্লাহকে নামানো যেতে পারে, মুশফিক, সাকিব, যে কেউ হতে পারে যারা পরীক্ষিত এবং যারা ফর্মে আছে এবং যারা দলের সেরা ব্যাটসম্যানদের একজন, তারা খেলবে 3, 4, 5 এই জায়গাগুলোতে। আমার কাছে মনে হয় যে 3, 4, 5 মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব এই 3 জনেরই হওয়া উচিত। 6 থেকে আমি দেন সৌম্য সরকার, সাব্বির রহমান এরা আছে, তারপরে আমার আরো যারা বাকি যা আছেন তারা খেলবেন। কিন্তু এইখানে এক্সপেরিমেন্টের আমি কোনো সুযোগ দিই না। একদিন মমিনুল হক নামে 9 নম্বরে, আরেকদিন তিনি নামেন 4 নম্বরে। আমি এর কোনো মাথা মুন্ডু কিছু বুঝি না। এবং প্রত্যেকটা মানুষের প্রশ্ন হচ্ছে যে দলের সেরা ব্যাটসম্যান এই মুহূর্তে ফর্মের বিচারে সব দিক থেকেই সাকিব এবং মুশফিক। একটা দলের সেরা ব্যাটসম্যান 6 নম্বরে এবং 7 নম্বরে নামে। আমি বাজি ধরে বলতে পারি, আপনি পৃথিবীর যদি অন্য কোনো দলে এটা দেখেন, আমি আর শো করবো না কালকে থেকে, পরের দিন থেকে যদি অন্য কোনো দলের মধ্যে এটা দেখা যায়। সো এরকম অ্যামেচারিশ চিন্তা ভাবনা একটা দলের কি করে থাকে? তাহলে আমি এত কারিগরি ডলার খরচ করে বিদেশ থেকে কোচে নিয়ে আমার লাভটা কি? আমার তো এই ভেদরগঞ্জ উপজেলা থেকে একজনকে ধরে আনলে সে আমি কোচ বানিয়ে দিতে পারি, যদি এই হয় তাদের আউটপুট। এবং ক্যাপ্টেন আছেন, হ্যান আছেন, ত্যান আছেন, সিলেক্টর আছেন, ম্যানেজমেন্ট আছেন, তাদের কাজটা কি? সিম্পলি আমার কাছে অ্যামেচারিশ মনে হয়। এবং এসব রাগে আসলে মাথা ঠিক রাখা কঠিন, এবং আমার মধ্যে রাগের বহিঃপ্রকাশ করছে বলতে গিয়ে অত রূঢ় মন্তব্য করছি। আমার কাছে মনে হয় করাটা যৌক্তিক, কারণ দলকে আমরা সবাই ভালোবাসি, আমরা দেশপ্রেমিক জাতি, বাংলাদেশের প্রতি আমাদের প্রচন্ড মমতা, এবং তারই প্রতিচ্ছবি আমরা বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আমরা সবাই বুকের ভিতর একটা খুব ভালোবাসা, একটা জায়গা লালন করি ক্রিকেট দলের জন্য। এবং ক্রিকেট দল যখন ভালো করে এবং যখন খেলা থাকে বাংলাদেশের, আমার কাছে মনে হয় যে দল মত নির্বিশেষে আমরা সবাই তখন এক হয়ে যাই। কোনো ভেদাভেদ থাকে না, কোনো বিভেদ থাকে না, কে কার বন্ধু শত্রু শ্রেণী কোনো কিছু থাকে না, আমরা সবাই এক হয়ে যাই, একটাই প্রার্থনা আমাদের দল জিতবে। তো এত মানুষের আবেগ নিয়ে সামান্য এরকম অ্যামেচারের মতো আমার কাছে মনে হয় ছেলে খেলা করার অধিকার কাউকেই দেওয়া হয়নি। তো এই জন্যই আসলে এত আমার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালাম। বাচ্চা ছেলেদের ক্রিকেট খেলার দিন বহুত আগেই আমার কাছে মনে হয় শেষ হয়ে গেছে। টেস্ট যেদিন থেকে টেস্ট স্ট্যাটাস আমরা পেলাম 2000 সালের নভেম্বরে, মোস্ট প্রবাবলি, আমার কাছে মনে হয় যে তখন থেকে আসলে আমাদের বাচ্চা ছেলেদের মতো মহল্লার ক্রিকেট, টেনিসের সেই মানসিকতা পরিবর্তন করতে হবে, একটু ম্যাচিউর হওয়া উচিত আমার কাছে মনে হয়, এবং মাথাটাকে আরেকটু খাটানো উচিত, হৃদয়ের ভেতরে আরেকটু দলের জন্য নিবেদন রাখা উচিত। অনেক কথা বলে ফেললাম ক্রিকেট নিয়ে। এখন আমরা পরের গানে যাব, তার আগে এসএমএস করার নিয়মটা বলে দিই। প্রথমে রেডিও মানে শর্টেস্ট ভার্সন আর লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারটাতে। আর এত কথার ভিড়ে আমি ভেবেছিলাম একটা হাফিজের কবিতা পড়বো, তো আমি দেখি আচ্ছা না হয় পড়েই ফেলি, কি আছে জীবনে। হাফিজের কবিতা পড়ার আগে আমি হাফিজের সম্পর্কে একটু সংক্ষেপে, কারণ উনি একজন এত বিশাল মাপের একজন মানুষ, তাকে নিয়ে আমার বলা স্পর্ধা আমি দেখাতে চাই না। ইরানের এই কবির সম্পর্কে শুধুমাত্র আমার না, 2জন মানুষের মন্তব্য পড়ে শোনাবো হাফিজ সম্পর্কে, এবং মানুষ 2জনকে শুনলেই বুঝতে পারবেন। একজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন হচ্ছেন কাজী নজরুল ইসলাম, বাংলা সাহিত্যের 2 মহিরুহ। তারা হাফিজকে নিয়ে কি বলছেন আপনি একটু শুনুন। রবীন্দ্রনাথের কথা আগে বলি। পরিণত বয়সে ইরানে গিয়ে রবীন্দ্রনাথ হাফিজের সমাধি পাশে যান। বিবরণে তিনি লেখেন, এই সমাধির পাশে বসে আমার মনের মধ্যে একটা চমক এসে পৌঁছল। এখানকার এই বসন্ত প্রভাতে সূর্যের আলোতে দূরকালের বসন্ত দিন থেকে কবির হাস্যোজ্জ্বল চোখের সংকেত। মনে হলো আমরা দুজনে একই পানশালার বন্ধু। অনেকবার অনেক রসের অনেক পেয়ালা ভর্তি করেছি। আমি তো কতবার দেখেছি আচারনিষ্ঠ ধার্মিকদের কুটিল ভ্রুকুটি, তাদের বচন জালে আমাকে বাঁধতে পারিনি। আমি পলাতক, ছুটি নিয়েছি অবাধ প্রবাহিত আনন্দের হাওয়ায়। নিশ্চিত মনে হলো আজ, কত শত বৎসর পরে, জীবন মৃত্যুর ব্যবধান পেরিয়ে এই কবরের পাশে এমন একজন মুসাফির এসেছে
যে মানুষ হাফিজের চিরকালের জানা লোক। আর হাফিজ সম্পর্কে নজরুলের মন্তব্যটা এবার বলি। হাফিজকে আমরা কাব্য পিপাসুর দল কবি বলেই সম্মান করি, কবিরূপেই দেখি। তিনি হয়তোবা সুফি দরবেশও ছিলেন, তবু তার কবিতা শুধু কবিতাই। তার দর্শন আর ওমর খাইয়ামের দর্শন প্রায় এক। এরা সকলেই আনন্দবিলাসী, ভোগের আনন্দকে এরা জীবনের চরম আনন্দ বলে স্বীকার করেছেন। তবে এও মিথ্যে নয় যে মদিরাকে এরা জীবনে না হোক কাব্যে প্রেমের আনন্দের প্রতীকরূপে গ্রহণ করেছিলেন। শারাব বলতে এরা বোঝেন ঈশ্বরের ভূমার প্রেম, যা মদিরার মতোই মানুষকে উন্মত্ত করে তোলে। সাকে অর্থাৎ যিনি সেই শারাব পান করান, যিনি সেই ঐশ্বরিক প্রেমের দিশারি দেয়াসিনী। পানশালা সেই ঐশ্বরিক প্রেমের লীলা নিকেতন। সো তাকে নিয়ে রবীন্দ্রনাথ নজরুল যখন এরকম মন্তব্য করেন, আমার মতো আর অরবাচিনীর কিছু না বললে হয়। আমি শুধু হাফিজের একটা কবিতার, সৈয়দ শামসুল হক আরেক বাংলাদেশের আরেক মহান কবি, তার অনুবাদ একটা কবিতা পড়ি। এটা বলে আমি পরের গানটাতে চলেছে। গানের কথাটা আগে বলি, একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো। এই গানটা আগে সোলো ভার্সন, সোলো কম্পোজিশনটাই আমরা শুনেছিলাম, কিন্তু ডুয়েট খুব বেশি আমার কাছে মনে হয় আমি প্লে করিনি। আমার মনে হয় এই গানটা দুজনের কণ্ঠে শুনলেও দ্বৈত গান হিসেবেও ভালো লাগবে। তার আগে হাফিজের একটা কবিতার অনুবাদ পড়ছি, সৈয়দ শামসুল হকের করা। বললাম তুমি আমার কষ্ট, বলল সে কষ্ট শেষ হবে। বললাম ওঠো তুমি চাঁদ, বলল সে রাত হলে তবে। বললাম ভালো যারা বাসে তারা হৃদয়ের সততাকে বোঝে। বলল সে চাঁদের বুকেই তবু মানুষেরা কলঙ্কটি খোঁজে। বললাম তবু আমি চাঁদটিকে হৃদয়ের অন্ধকারে চাই। বলল সে পারি যদি চোরের নিঃশব্দ পায়ে তবে এসে যাই। বললাম তোমার চুলের গন্ধে সব পথ আজ একাকার। বলল সে এ কেমন কথা, আমি পথেরই তো নিশানা তোমার। বললাম তোমার রত্নের জ্যোতি অতি তো অন্ধ এই চোখ। বলল সে প্রেমের চাওয়া তো এই প্রেমিকেরা কৃতদাস হোক। বললাম তাহলে কি মুক্তি নেই আমারে বন্ধন দশার। বলল সে যখন সময় হবে ধৈর্য ধরো মিনতি আমার। বললাম পলে পলে সময় ফুরিয়ে যাচ্ছে কবে আর তবে। বলল সে হাফিজ নীরব থাকো, দুঃখ আর চিরস্থায়ী কবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার আর চলছে ড্রিমস অ্যাভিনিউ এবং আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। আর শুনছিলাম একটু আগে পরপর দুটো রবীন্দ্রসঙ্গীত এবং দুটোই ডুয়েট ছিল। আজকে হঠাৎ করে একটু দ্বৈত। একদিন মনে হয় বেশ অনেক আগে মনে হয় আমি একটা স্পেশাল এপিসোড করেছিলাম, একটা একাধিক ডুয়েট, সবগুলো ডুয়েট গান প্লে করেছিলাম, নাম দিয়েছিলাম যুগলবন্দি, দৈত্য সঙ্গীত মজা করে বলতাম। তো দৈত্য রবীন্দ্রসঙ্গীত শুনলাম পরপর দুটো। প্রথমটা ছিল রেজনা চৌধুরী বন্যা এবং তপন চৌধুরীর আমারও পড়ানো জাহাজে, এবং তারপরে ছিল রেজনা চৌধুরী বন্যা এবং কাদেরি কিবরিয়ার কণ্ঠে সেদিন দুজনে দুলেছিল বনে। ডুয়েট রবীন্দ্রসঙ্গীত ডুয়েট ভার্সনে শুনলে যেটা হয় একটু বেশি রোমান্টিসিজম কাজ করে। মনে হয় যে দুজন খুব ভালোবাসাবাসিতে মানে অবারিত ভালোবাসাবাসিতে মগ্ন হয়ে খুব আবেগ নিয়ে গেছেন, একজন আরেকজনকে সামনে রেখে চোখে চোখে তাকিয়ে। খুব আমার মধ্যে এরকম একটা অনুভূতি কাজ করে এবং খুব সুইট লাগে ডুয়েট রবীন্দ্রসঙ্গীতটা যখন হয়। সেজন্যই পরপর দুটো দৈত্য ভার্সন শুনলাম রবীন্দ্রসঙ্গীতে। আশা করি আপনি সেটা এনজয় করেছেন। এবং আজকে কিন্তু এফএম লাইব্রেরি থাকছে, যদিও 1 ঘন্টা এখন থেকে কমে গেছে বিশ্বকাপের জন্য, কিন্তু তারপরও আমি কথা দিয়েছি, যেহেতু কথা দিয়েছি তাই কথা রাখবো। এফএম লাইব্রেরি সেগমেন্ট থাকছে এবং আমার রিসেন্টলি পড়া একটা গল্প আজকে বলবো। আর গল্পটা হচ্ছে আমি পৃথিবীর সব মায়েদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই, পৃথিবীর সব জননের উদ্দেশ্যে। আচ্ছা, সেগমেন্টে নিয়ে যাই সবাইকে, চলুন। এফএম লাইব্রেরি।
সবাইকে স্বাগত জানাচ্ছি এফএম লাইব্রেরিতে, এবং আজকে একটা ছোট গল্পের কথা বলবো। এবং আমার খুব পছন্দের একজন ছোট গল্পকার হচ্ছেন, খুব পছন্দের একজন লেখক হচ্ছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আমার খুব পছন্দের একজন মানুষও বটে। তার গল্পের মধ্যে একটা অন্য একেবারেই স্বাতন্ত্র্যে ভরপুর এবং সবার থেকে আলাদা অন্যরকম হিউমার উইটে সমৃদ্ধ একজন লেখক, দারুণ দুর্দান্ত একজন ছোট গল্পকার। তার যে গল্পটা আজকে আমি বলবো, এটা হচ্ছে এই যে কিছুদিন আগে আমি যখন অসুস্থ ছিলাম, ওই সময় অসুস্থ অবস্থায় পড়া গল্পটার নাম হচ্ছে বাহারুলের বাড়ি। নাম শুনে বুঝতে পারছেন যে বাহারুল নামের একজন লোকের কথা বলা হয়েছে, যার বাড়ি নিয়ে কিছু একটা ঘটনা ঘটবে সেই বাড়ি। তো চলুন আমরা বাহারুলের বাড়ি গল্পের ভেতরে চলে যাই। বাহারুল হচ্ছে কুষ্টিয়ায় থাকা একজন মানুষ, যে একটা বেশ ভালো রকম একটা রোগে আক্রান্ত। রোগটা খুব বিদঘুটে নাম, গুলেনবারি সিনড্রোম রোগটার নাম, এবং খুব অপরিচিত একটা রোগ। রোগটা হচ্ছে এরকম যে এই রোগ হলে আর অনেক কিছুই হয়, তবে মূল যেটা হয় সেটা হচ্ছে যে একটা ঘোরের মধ্যে থাকে, কেমন আচ্ছন্নের মধ্যে থাকে, এলোমেলো কথা বলতে থাকে, বা আবার আপাত দৃষ্টিতে মনে হয় স্বাভাবিক, কোনো সমস্যা নেই, খুব সুন্দরভাবে আপনার সাথে কথা বলছে, কিন্তু ভেতরে একটা তার মনের মধ্যে একটা অস্বাভাবিকতা কাজ করছে। অদ্ভুত একটা রোগ, খুব রেয়ার একটা রোগ। তো গুলেনবারি সিনড্রোম রোগে আক্রান্ত বাহারুল, কুষ্টিয়ায় যার নিবাস, এবং সেই মানুষটা সেই গুলেনবারি সিনড্রোম রোগে আক্রান্ত হয়ে পেজি হাসপাতালে ভর্তি হয়েছে, আমরা জানতে পারি গল্প পড়তে পড়তে। এবং বাহারুলের এক বন্ধু হচ্ছে হাবিব, যেও কুষ্টিয়াতে থাকে। সেই হাবিবের বন্ধু হচ্ছেন লেখক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। তো এই বন্ধুর মাধ্যমে বাহারুল সম্পর্কে লেখক জানতে পারেন। তো হাবিবের যেহেতু বন্ধু, সে যেহেতু বন্ধুকে বাহারুলকে দেখতে যেতে পারছে না, তাই হাবিব লেখককে বললেন, অর্থাৎ সৈয়দ মঞ্জুরুল ইসলামকে বললেন যে আমার হয়ে আপনি একটু গিয়ে দেখে আসুন না, যদিও আপনি ওকে চেনেন না, কিন্তু আপনি গেলে অন্তত একজন দেখতে গেছে, কেউ যেহেতু দেখতে যায় না, তেমন কোনো আত্মীয় স্বজন নেই, খুশি হবে। তো তাই নিতান্ত ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে লেখক বাহারুল নামের সেই অপরিচিত লোকটিকে দেখতে পিজি হাসপাতালে যান, এবং গিয়ে সেখানে তার বাহারুলের সাথে পরিচয়। এবং আমি দেখি বই থেকে একটু পড়া যায় কিনা। প্রথমে যেহেতু এই রোগটা লেখকের অপরিচিত, তিনি প্রথমে জানতে চান গুলেনবারি সিনড্রোম রোগটা ছোঁয়াচে কিনা। পরে ডাক্তার তাকে আশ্বস্ত করেন যে না, এটা ছোঁয়াচে রোগ না, পাশে বসে অনেকক্ষণ কথাটা তো বলা যেতে পারে। তো তখন বাহারুলের বিছানার পাশে গিয়ে লেখক বসেন, এবং তাদের মধ্যে গল্প বা কথাবার্তা শুরু হয়। এবং প্রথম দিনই অবাক হয়ে লেখক দেখেন যে বাহারুলের বেশিরভাগ কথাই কিভাবে যেন ঘুরে ফিরে তার একটা বাড়ি বানানোর স্বপ্ন, ওই সব কথাবার্তা তার সেই বাড়ি নিয়ে, যে একটা তাকে বাড়িটাকে বানাতেই হবে, তার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান সাধনা স্বপ্ন হচ্ছে বাড়ি বানানো। কত আবেগ দিয়ে একেবারে প্রত্যেকটা ইঞ্চি যত্ন দিয়ে নিয়ে, প্রত্যেকটা রং থেকে শুরু করে কোথায় কেমন হবে ডিজাইন, রং কোথায় কি থাকবে না হবে, মানে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে বাহারুলের এভাবেই দিন রাত কাটে। সেই বাড়ি বানানোর স্বপ্নে বিভোর, একটা বাড়ি বানাবে। সুস্থ হয়ে কুষ্টিয়াতে ফিরে গিয়েই প্রথম কাজ হচ্ছে তার সেই বাড়ি বানানোতে হাত দেয়া, এবং মনের মতো একটা বাড়ি বানাতে চায়। জীবনের একমাত্র স্বপ্ন তার বাড়ি, এবং তার সব গল্প ঘুরে ফিরে ওই বাড়ি নিয়ে। বাড়িটা এরকম হবে, সেরকম হবে, এই ডিজাইন হবে, বারান্দা এরকম হবে, জানালা এরকম হবে, এরকম আমরা জানতে পারি বাহারুলের কথায় কথায়। এবং ওই যে গরুর রচনা কৌতুক আছে না, যে রচনা আসুক না ঘুরে ফিরে গরুর দিকে চলে যায়, তো যে গল্পে আসুক না কেন ঘুরে ফিরে বাহারুল ওই বাড়ির গল্পে চলে যায়, যে তারা সেই বাড়ি বানাতে হবে। এরকম একটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখতে পাই, গল্প পড়তে পড়তে আমরা জানতে পারি। তো লেখক ভদ্রতার খাতিরে তাকে জিজ্ঞেস করেন যে বাড়িটা কদ্দূর বানানো হয়েছে। তো বাহারুলের কথা আমরা জানতে পারি এখনো শুরু হয়নি, তবে সুস্থ হয়ে সে কুষ্টিয়াতে গিয়েই বাড়ির কাজে হাত দেবে। এবং তারপরে সে যদিও বিছানায় উঠে বসতে পারে না, অতটা সুস্থ না, কিন্তু অনেক কষ্ট করে বিছানায় উঠে বসে সে, এবং বালিশের নিচ থেকে কাপা কাপা হাতে সে একটা ডিজাইন বের করে আনে। এটা হচ্ছে সেই বাড়ির ডিজাইন। এই ডিজাইন অনুযায়ী সে বাড়িটা বানাবে, আমরা জানতে পারি। এবং সেই ডিজাইন সে লেখককে দেখায়, এবং তার হাত কাঁপে স্বপ্নে, তাগিদে, উত্তেজনায়। এবং লেখক ভদ্রতার খাতিরে আরো একটা প্রশ্ন করেন যে জমিটা নিষ্কণ্ঠ কিনা, বা এরকম আরো ব্লা 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 আরো অনেক প্রশ্ন তাকে করেন, যে জায়গা কতটুকু বা জমিটা কোথায়। এবং খুব সুন্দরভাবে আবেগ নিয়ে, উচ্ছ্বাস নিয়ে সেই প্রশ্নের উত্তর দেন বাহারুল, এবং এভাবে গল্প এগিয়ে চলে। তারপরে টাকা পয়সা কোত্থেকে আসবে বাড়ি বানানোর, সেই প্রশ্নের উত্তর বাহারুল জানায় যেটা কোনো সমস্যা না, সমাধান হয়ে গেছে। এবং বাহারুলের ভাষায় তার বাড়ি নিয়ে কত স্বপ্ন, সেটা একটু আমি পড়ে শোনাই। মন দিয়ে শুনছেন তো? আমার কাছে কিন্তু গল্পটা খুব ভালো লেগেছে, জানি না আপনার কেমন লাগবে, একটু মন দিয়ে শুনুন। হ্যাঁ, জানি বিরক্ত লাগতেই পারে, মনে হচ্ছে কি প্যান শুরু করলো ছেলেটা মাঝরাতে, তারপর একটু মন দিয়ে শুনুন। হ্যাঁ, তো বাহারুলের বাড়ির কল্পনা আমরা শুনি তার নিজের কণ্ঠে। 15% জমির পূর্ব দক্ষিণে কিছুটা বেশি ছেড়ে সে উত্তর পশ্চিম ঘেঁষে বাড়িটা বানাবে। দক্ষিণের হাওয়া যেন অবারিত বয়ে যায় সারা বাড়িময়। দুতলা বাড়ি, নিচের তলায় ড্রয়িং রুম, রান্নাঘর, খাবার ঘর, গেস্ট রুম, একটি শোবার ঘর, দোতলায় 2টি শোবার ঘর, ফ্যামিলি লাউঞ্জ এবং পড়ার ঘর। বাহারুলের স্বপ্ন তাগিদের অন্তর্গত আরও একটি তীব্র স্বপ্ন তাগিদ হচ্ছে ওই পড়ার ঘরটি।
তারপর ফ্যামিলি লাউঞ্জ। এই লাউঞ্জের ধারণা তার মাথায় এসেছে রাজ্জাক অভিনীত একটি ছবি দেখার পর, যেখানে ফ্যামিলি লাউঞ্জে বসে রাজ্জাক ওই সিনেমার এবং বাস্তবে তার পুত্র বাপ্পারাজকে নিরস্ত করতে চাইছেন উক্ত সিনেমার সুশ্রী নায়িকা, নামটি কি জানো, যা হোক, তাকে বিয়ে না করার জন্যে। এভাবেই আমরা বাহারুলের সেই স্বপ্ন, কত ডিটেলস, যে পড়ার ঘরের পাশে লাউঞ্জ থাকবে, সেখানে বসে ওই বাংলা একটা সিনেমাতে দেখা রাজ্জাক যেমন বলছেন বাপ্পারাজকে যে তুই বংশের মানিজ্জত ধুলায় মিশিয়ে তুই ওকে বিয়ে করতে যাস না, এরকম ওই লাউঞ্জটা দেখে তার মাথায় ঢুকেছে কোনো লাউঞ্জ তারও হবে, তো সেটাও আমরা জানতে পারি। এবং এভাবে প্রথম দিন লেখক বিদায় নেন এবং এরপরে নিজের কাজে ব্যস্ত থাকার পরে বাহারুলের কথা তার প্রায় ভুলেই যান। আবারও হঠাৎ করে মনে আসে বাহারুলকে বহুদিন দেখতে যাওয়া হয়নি, তো আবার একদিন তিনি বাহারুলকে হাসপাতালে দেখতে যান এবং ঘুরে ফিরে স্বাভাবিকভাবে আবারও তাদের গল্প সেই বাড়ি বানানোর দিকে চলে যায়। এবং বাহারুল বলে যে মজমপুরে, মানে কুষ্টিয়ার মজমপুরে ফিরে গিয়ে কাজ শুরু করতে হবে পুনরায়। বাসাটা যখন তৈরি হয়ে যাবে দেখবেন স্যার কি সুন্দর এক বাস্তুকলা হয়েছে সেটি, সে বাড়িতে যারা থাকবে আপনি তাদের ভাগ্যবান ছাড়া আর কি বলবেন। এরপর সে কল্পনাতুর স্বপ্নাতুর হয়ে যায় আবার বাড়ির কথায়। সে বাড়িতে সকাল আসবে শিশিরের মতো নরম শব্দে, সুখের পেখম পরা ডানা মেলে। সে বাড়িতে দুপুর বুলিয়ে যাবে অনাবিল আলস্যের বাতাস, আর রাত্রি নামবে নদীর মোহনায় যেমন ভরা স্রোত নামে সমুদ্র জলের সঙ্গে মিলনের উদ্দেশ্যে। এভাবেই কল্পনায় বিভোর হয়ে বাহারুল তার সেই ভবিষ্যতের বাড়ির বর্ণনা দেয় এবং এভাবেই গল্প এগিয়ে যায়। আমরাও আশায় থাকি নিশ্চয়ই একদিন হবে বাহারুলের সেই বাড়ি। তো আরও একদিন যান লেখক বাহারুলকে দেখতে এবং বাহারুলের সাথে গল্প করতে। তো তখন সেই দিন বাহারুল হঠাৎ করে লেখককে প্রস্তাব দিয়ে বসেন যে আপনি ঢাকায় কেন থাকেন। তো লেখক খুব অবাক হয়ে যান, ঢাকায় কেন থাকি মানে আমার চাকরি টাকরি সবই তো ঢাকায়। তো বাহারুল তাকে বলেন আপনি কুষ্টিয়া চলে আসলেই তো পারেন। তো লেখক অবাক হয়ে যান যে কুষ্টিয়া আমি আমার সবকিছু ছেড়ে কেন যাব, বলেন ঢাকায় মানুষ থাকে, তো যানজট সন্ত্রাস হ্যান ত্যান এর মধ্যে থেকে আপনি ঢাকায় থাকেন, প্লিজ আপনি ঢাকা থেকে কুষ্টিয়া চলে আসেন এবং আপনাকে একটা কাজ করতেই হবে। লেখক বলেন কি কাজ। তখন বাহারুল তাকে বলে আমার সেই বাড়িটা বানানো হয়ে গেলে আপনি বাড়িটা ভাড়া নেবেন এবং আপনি থাকবেন। তো লেখক যেহেতু তার তাড়া আছে এবং যেহেতু অসুস্থ, তাই আর কথা তর্কাতর্কি না করে রাজি হয়ে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাড়ি নয় ভাড়া নেবো, আগে তোমার বাড়িটা হয়ে যাক। তো এভাবে গল্প একটা অন্যদিকে মোড় নেয় যে সেই বাড়িতে লেখককে থাকতে হবে এরকম একটা প্রতিশ্রুতি সে লেখকের কাছ থেকে আদায় করে নেয়। এরপর আরেকদিন লেখক যান বাহারুলকে দেখতে হাসপাতালে এবং এবার দুজনের মধ্যে গল্প বেশ জমে ওঠে। ভবিষ্যতের বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া তাদের দুজনের বাড়ি নিয়ে গল্পটা জমে ওঠে, যে কোন ঘরটা আর একটু বাড়াতে হবে, জানলার ডিজাইনটা কেমন হবে, সিঁড়ির ল্যান্ডিংটা কীরকম হতে পারে, বাথরুমে কোন ফিটিংস দিলে কখনো নষ্ট হবে না। বাহারুল খুব মন দিয়ে সেগুলো নোট করে নেয় লেখকের পরামর্শ, হ্যাঁ হ্যাঁ এভাবেই বাড়িটা বানাতে হবে। এবং এর মধ্যে আবার বাহারুল আরেকটু বেশি অসুস্থ হয়ে যায়, তার রোগের প্রকোপটা বেড়ে যায় এবং আর একটু বেশি অসুস্থ হয়ে যায়, কিন্তু তার মধ্যেও বাড়ির গল্প সে ঠিকই করে যায়। দেখেছেন স্যার শোবার ঘরটা কি দারুণ, দক্ষিণে বাতাসটাকে সুন্দর খেলে যায়, নিশ্চয়ই এত বাতাস যে মাসে একটা করে পর্দা ছিঁড়ে যায়। বাহারুল উচ্চকিত হাসে কিন্তু শীঘ্রই চুপ হয়, বলে দেয়ালের রংটা নিয়ে আপত্তি নেই তো স্যার। কেন আপত্তি কেন থাকবে, আমি বলি এমনি বললাম, লাল রঙের দেয়াল সাধারণত কোনো ভাড়াটিয়া পছন্দ করে না কিনা তাই। এই পর্যায়ে আমরা জানতে পারি যে বাহারুলের এত কল্পনা বাড়িটা নিয়ে সব ডিজাইন ফাইনাল করা, কিন্তু ভেতরের দেয়ালের রং সে কোনো এক বিচিত্র কারণে লাল রঙের করতে চায়, যেটা আমরা সচরাচর দেখি না, যে বেডরুমের রং সাধারণত লাল হয় না বা বাড়ির ভেতরের রং, কিন্তু বাহারুল কি এক দুর্বোধ্য কারণে ভেতরের প্রত্যেকটা দেয়ালের রং লাল রঙে করতে চায়। যদিও কারণটা আমরা জানতে পারি না, পরে জানবো। তো লেখক যেহেতু ভবিষ্যতের কোথায় কি তিনি আর বিতর্ক না করে বলেন ঠিক আছে লাল রঙে আমার কোনো সমস্যা নেই। এইভাবে গল্প এগিয়ে যায়। তো শেষ যেদিন দেখতে যান, এই শেষ দেখা বাহারুলের সাথে লেখকের, সেদিন মোটামুটি একটু সুস্থ হওয়ার পরে, আসলে গুলেনবাড়ি সিনড্রোম এমন একটা রোগ যেটা থেকে প্রকৃতপক্ষে কখনোই সুস্থ হওয়া যায় না, চেক আপের উপরই থাকতে হয়, এইবারেই কমে। তো একটু ভালো হওয়ার পরে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে যখন লেখক তাকে দেখতে যান, তখন ডাক্তার তাকে বলেন যে না, তাকে কমপ্লিট রেস্টে থাকতে হবে এবং বাড়িটারি বানানোর এরকম কঠিন কাজ এখন তার হাত দেওয়া যাবে না। তো লেখক যখন তাকে বলেন যে ডাক্তার বলেছে কিন্তু যে তোমাকে এখন কিন্তু বাড়ির কাছে হাত দেওয়া যাবে না, তুমি পুরোপুরি সুস্থ হও তারপরে, বাহারুলের দৃষ্টি তখন আকুল হলো। কিন্তু আমি যে মাকে কথা দিয়েছি স্যার। লেখক বললেন তোমার মা নিশ্চয়ই বুঝবেন, তোমার শরীরটা ভালো হোক, আবার সচল হও, তখন বাড়ি বানানো যাবে। কিন্তু আপনাকে যে ভাড়া দিয়েছে বাড়িটা তার কি হবে, না হয় আমি দুদিন পরেই উঠলাম বাড়িতে, তা নি তো। তো বাহারুল তখন জানালো যে মাকে আমি কিভাবে জানাবো, মা তো আর বেঁচে নেই। এই পর্যায়ে এসে আমরা জানতে পারি যে যে বাড়ি নিয়ে এত স্বপ্ন, সেই বাড়িতে এবং মাকে কথা দিয়েছেন বলেই বাড়িটা বানানোর তার প্রচণ্ড তীব্রতা এবং তাগিদ, সেই মাই আসলে বেঁচে নেই। আমরা একটু হলেও ধাক্কা খাই এবং তখন জানতে পারি এই ঘটনাটা। আর এই ছিল লেখকের সঙ্গে বাহারুলের শেষ দেখা।
এবং এরপরে আর কখনো দেখা হয়নি। এবং এরপরে আসলে নাটকীয়তা শুরু হয় গল্পে। এতক্ষণ পর্যন্ত একটু সহজভাবে গল্পটা আগাচ্ছিল যে হাসপাতালে বিছানায় শুয়ে অসুস্থ একজন মানুষ ভবিষ্যতের বাড়ি বানানোর স্বপ্নে বিভোর, কিন্তু এখন আমরা আস্তে আস্তে জানতে পারি লুকিয়ে থাকা কথাগুলো, লুকিয়ে থাকা গল্পগুলো এবং এর পেছনের অনেক করুণ মর্মান্তিক সত্য যেগুলো আমরা এতক্ষণ পর্যন্ত জানতাম না। এবং সেগুলো আমরা জানতে পারি ওই যে বাহারুলের বন্ধু হাবিব, কুষ্টিয়া থাকা আরেকজন মানুষ যার অনুরোধেই লেখক তাকে দেখতে গিয়েছিলেন, তার মাধ্যমে লেখক অনেক কথা জানতে পারেন যেটা বাহারুল কখনো তাকে বলেনি। এবার সেগুলো আমি বলি। গল্পের মর্মান্তিক অধ্যায়টা এখন থেকেই শুরু। আমরা জানতে পারি হাবিবের কাছ থেকে যে বাহারুলের বাবা আসাদুল হক যে বাড়িতে থাকতেন, যেখানে বাহারুলের জন্ম হয়েছিল, তার আরও 3 ভাইয়ের মতো, সে বাড়িটা ছিল এজমালি, অর্থাৎ 3 পরিবারের যৌথ বাসস্থান। তাদের নিজস্ব কোনো বাড়ি কোনোদিনই ছিল না। এবং 3 ভাইয়ের পরিবারে প্রচণ্ড ঝগড়া ফ্যাসাদ সবসময় লেগেই থাকতো, কণ্টকিত জীবন এবং সবসময় অমিল উত্তেজনা এবং ঝগড়া তাদের মধ্যে থাকতো। এবং বাহারুলের বাবাও তার প্রভাবে সবসময় উত্তেজিত থাকতেন, আসাদুল যার নাম। এবং তাদের কোনো প্রাইভেসি ছিল না, তার বা তার মায়ের বা তাদের ভাই বোনের বাহারুলের। এবং প্রাইভেসির মধ্যে একটুকু ছিল তাদের মূল বাড়িটা থেকে, অর্থাৎ বাহারুলরা যখন ছোট তখন তারা যে 3 ভাইয়ের যে সেই একান্নপর্তি পরিবারে যখন তারা থাকতেন, মূল বাড়ি থেকে পেছনে ছোট্ট একটা ঘরে 2টো ঘর ছিল এবং সেখানে একটু হলেও তারা প্রাইভেসি ছিল এবং মা ছেলে সেখানেই থাকতেন বেশিরভাগ সময়। বাহারুলের মা সেখানেই তাকে গল্প বলতেন, আদর করতেন ছোট্ট বাহারুলকে। এবং সেই ঘরে অবশ্য অনেক কষ্টেরও স্মৃতি আছে বাহারুলের আগেই বলেনি, বাহারুলের বাবা আসাদুল প্রচণ্ড নির্মম অত্যাচারী এবং অমানুষ ধরনের একজন মানুষ ছিলেন। একটু পান থেকে চুন খসলেই সেই ঘরের মধ্যে ঢুকিয়ে, সেই বাড়ির পেছনের সেই ঘরটাতে ঢুকিয়ে বাহারুলকে কখনো কাঠের স্কেল দিয়ে, কখনো হাত দিয়ে, কখনো রড দিয়ে, কখনো লাঠি দিয়ে নির্মমভাবে পেটাতেন, দরজা আটকিয়ে, যাতে বাইরে থেকে কেউ এসে তাকে ছাড়াতে না পারে। এবং বাহারুলের চিৎকারে তার মায়ের কষ্টে বুক ফেটে যেত, কিন্তু কিছু করার ছিল না, দরজা আটকানো। তাই পাশের ঘরে বসে তিনিও কাঁদতেন সন্তানের কষ্টে। আর এই ঘরে বসে অসহায় সেই কিশোর বা শিশু সেই অমানুষ পিতার হাতে প্রচণ্ড মার খেত। দিনের পর দিন এভাবে চলতো। এবং মারতে মারতে নিজে যখন তার পিতা আসাদুল ক্লান্ত হয়ে যেতেন, তখন বাহারুল যখন একেবারে মুমূর্ষু মৃতপ্রায়, তখন তার মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে দুজনে একসাথে অশ্রু বিসর্জন করতেন এবং ছেলেকে জড়িয়ে ধরে কিছুটা হলেও তার কষ্ট কমাতে চাইতেন। এই কথাগুলো আমরা জানতে পারি যেগুলো বাহারুল কখনোই বলেনি লেখককে। এবং তার অতীত জীবনের সেই অধ্যায়টা আমরা জানতে পারি, সেই কষ্টের কলঙ্কিত অধ্যায়টা। এবং আমি বই থেকে একটু পড়ি। তার চিৎকার এবং তাকে রক্ষা করার আকুল আর্তি প্রধানত ঘরের ভেতরেই গুমড়ে মরত। কাঠের জানালা অথবা 5 ইঞ্চি ইটের দেয়াল গলিয়ে মায়ের কানে গেলেও মার কিছুই করার ছিল না। মার চলৎ শক্তি ছিল সীমিত, তার একটা পা খোড়া হয়ে গিয়েছিল নাজমুনারার জন্মের পর এক অপ্রাকৃতিক অসুখে। তো আমরা জানতে পারি যে শারীরিকভাবে অসুস্থ, এক পা প্রায় খোড়া, তার মা কিছুই করার থাকতো না, সন্তানের নির্মম চিৎকার শোনা ছাড়া আর কিছুই তার করার ছিল না। এই কারণেই হয়তো বাহারুলের মনের ভেতর এসেছে বাড়ি বানানোর চিন্তাটা। এবং কিভাবে আমরা সেটা বলি, যখন প্রচণ্ড মারধর হতো এবং তারপরে মা এসে তাকে জড়িয়ে ধরে আদর করতেন, বাবা তার প্রহার পর্ব শেষে চলে যাওয়ার পর, তখন মা কাঁদতে কাঁদতে তার গায়ে মাথায় হাত বুলোতে বুলোতে বলতেন, তাড়াতাড়ি বড় হ বাবা, আর একটা ভালো চাকরি নে, আর একটা বাড়ি বানা যেখানে আমি আর তুই থাকবো। কাঁদতে কাঁদতে সেই অবোধ শিশু বাহারুল প্রশ্ন করতো মাকে তার 2 ভাই বোনের কথা, সামিউল আর নাজমুল আর মাইনুল, ওরা থাকবে না? তারাও থাকবে, মা হেসে বলতেন। তবে মাও ছেলে দৃঢ়মূল বিশ্বাস থেকে জানতেন যিনি থাকবেন ওই বাড়িতে তিনি তার নির্মম অমানুষ পিতা আসাদুল। এবং এভাবেই হয়তো তার মধ্যে সেই স্বপ্নটা জন্ম নেয় ছোটবেলা থেকেই। তার মা যখন তাকে বলতেন, তাড়াতাড়ি বড় হয়ে একটা চাকরি না, আর একটা বাড়ি বানা যেখানে শুধু তুই আর আমি থাকবো, আর তোর ভাই বোন, এই মানুষটা থাকবে না। এভাবেই তার মনের ভেতরে সেই বাড়ি বানানোর স্বপ্নটা তীব্রভাবে হয়তো প্রবেশ করে। এবং আমরা আরো অনেক কিছু জানতে পারি হাবিবের কাছ থেকে বাহারুল সম্পর্কে। সেটা হচ্ছে যে আমি আরেকটু এগিয়ে যাই। তো আমরা তো আগেই জানতে পেরেছিলাম যে সেই মার বেঁচে নেই। এবারে আমরা তীব্র নির্মম সত্য, সবচেয়ে মর্মান্তিক খবরটা আমরা জানতে পারি আস্তে আস্তে গল্প পড়তে পড়তে। সেটা হচ্ছে যে সেই অত্যাচারী বাবা সেই ঘরটাতে বসেই, যে ঘরে বসে বাহারুলকে পেটাতো নির্মমভাবে, সেই এক পা খোড়া চলৎ শক্তিরহিত মাকে তার অমানুষ পিতা সেই ঘরেই একদিন দেয়ালের সাথে মাথা ঠুকে ঠুকে একদিন তারই চোখের সামনে হত্যা করে। পাশের ঘরের ছিদ্র থেকে বাহারুল সে নির্মম সত্য দেখে, তারই চোখের সামনে তার একমাত্র ভালোবাসার সম্বল তার মাকে তার অত্যাচারী বাবা দেয়ালে মাথা ঠুকে নির্মমভাবে হত্যা করে। এবং তারই চোখের সামনে সে
হতবাক হয়ে গিয়েছিল এবং তার চলশক্তি রহিত হয়ে গিয়েছিল এই দৃশ্য দেখে, এবং তার চোখের সামনে উদ্ভাসিত হয় সেই মর্মান্তিক দৃশ্য যে তার মায়ের মস্তিষ্ক ফেটে গিয়ে, খুলি ফেটে গিয়ে সেই ঘিলু মগজ ফিনকে দিয়ে দেয়ালে ছিটকে পড়ছে, রক্তসহ লাল হয়ে যাচ্ছে রক্তে সেই দেয়াল, যে দেয়ালে তার মায়ের রক্ত, তার মায়ের ছিন্ন বিচ্ছিন্ন ঘিলু একাকার হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে দেয়ালটা। মৃতপ্রায় মুমূর্ষু বাহারুল দরজার ছিদ্র দিয়ে সেই দৃশ্য দেখে সেই শৈশবে, কৈশোরের সেই প্রচণ্ড কষ্টের দিনগুলোতে। এটা আমরা আস্তে আস্তে জানতে পারি, এবং তখন আমরা বুঝতে পারি কিভাবে একটা প্রায় ঘোরের মতো এই ব্যাপারটা তার মধ্যে চলে এসেছে, বাড়ি বানানোর ব্যাপারটা, যে অত্যাচারী বাবার হাতে নিজের সেই শৈশব কৈশোরকে, বিকৃত সেই শৈশব কৈশোরের দিনগুলোতে চোখের সামনে তাই সেই বাবার হাতে মাকে খুন হতে দেখে যে মা তাকে আক্ষেপ করে বলতো, তাড়াতাড়ি বড় হ, একটা ভালো বাড়ি বানা যেখানে তুই আর আমি থাকবো শুধু। তখন আমরা বুঝতে পারি যে একটা মানুষ কেন পাগলের মতো সারাদিন বাড়ি বানানোর কথা বলে, কেন একটা ঘোরের মধ্যে চলে যায়, কিভাবে, কেন, এবং একটা প্রায় বিকারের মতোই হয়ে যায় বাহারুলের। তখন আমরা বুঝতে পারি এটা কেন হয়েছে আসলে। এমন ঘটনা, এমন অধ্যায় যদি কারো জীবনে থাকে, মাথার মধ্যে এই ব্যাপারটা কিভাবে ঢুকে না গিয়ে পারে, এবং সেই মানুষটা কিভাবে বিকারগ্রস্ত না হয়ে পারে। এবং আমার ধারণা হয়তো বা গুলেনবারি সিনড্রোম, সেই মানসিক ব্যাধিটাও তার এভাবেই হয়েছে। সে সবসময় একটা বাস্তবের ভেতরে থেকে একটা অবাস্তবের মধ্যে থাকে। তার একটাই স্বপ্ন জীবনে, তার একটাই অর্থ, একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, একটা বাড়ি বানাবে। মাকে সে কথা দিয়েছিল, এটাই তার জীবনে বেঁচে থাকার একমাত্র প্রেরণা, একমাত্র উদ্দেশ্য, একমাত্র অর্থ তার কাছে জীবনের, একটা বাড়ি বানাতে হবে। মা তাকে মৃত্যুর আগে বলেছিল, ভালো একটা বাড়ি বানা যেখানে শুধু তুই আর আমি থাকবো, আর কেউ থাকবে না। একটা মানসিক ব্যাধি, বেকারগ্রস্ততা চলে আসে এভাবেই বাহারুলের মধ্যে। তখন আমরা বুঝতে পারি কেন সে সারাক্ষণ বাড়ি বানানোর কথা বলে। এবং আমাদের আরও অনেক কিছু জানা বাকি থাকে। গল্প পড়তে পড়তে আমরা আস্তে আস্তে আরও জানতে পারি যে এই হত্যাটা তার বাবা পুলিশকে ঘুষ দিয়ে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়। এবং আমরা আরও জানতে পারি সেই দেয়ালে দীর্ঘদিন ধরে লাল রক্তের ছোপ ছিল, তার মায়ের রক্ত, যা ফিনকে দিয়ে দেয়ালে গিয়ে ছিটকে পড়েছিল। বহুদিন ধরে অনেক চেষ্টার পর অবশেষে সেই লাল রক্ত সেখান থেকে উধাও হয়। অনেক দিন ধরে সেই লাল রং, রক্তের ছোপ ছোপ রং সেই ঘরে ছিল। এবং এই দৃশ্য যাতে দেখতে না হয়, বাহারুল সেই ঘরে যাওয়া বন্ধ করে দিয়েছিল। তবে না গিয়েও সে মুখ রক্ষা পায়নি। ঘুমালোই বা জেগে থাকলেও তার চোখের সামনে সেই দেয়ালে লাল রক্তের ছোপ, সেই দৃশ্যটি বারবার ভেসে উঠত। এবং তখন আমরা বুঝতে পারি যে বাহারুলের কল্পনায় যে বাড়ির কথা প্রায় ভাসে, যে বাড়ির কথা বাহারুল প্রায় বলে, কেন সে সবগুলো ঘর লাল রঙে আঁকতে চায়। কারণ লাল রং দিয়ে তার মায়ের সেই রক্তের ছোপ, সেই স্মৃতি, সেই দুঃসহ স্মৃতি সে ঢেকে দিতে চায়। এজন্যই অদ্ভুত লাল রঙে সে বাড়ির সবগুলো ঘর রাঙিয়ে দিতে চায়, যেন চোখ খুলে কখনো সেই দুঃসহ স্মৃতি তাকে না দেখতে হয়। সেই লাল রক্তের দাগ পুরো বাড়িটাই লালে ঢেকে যাবে। আমরা আস্তে আস্তে জানতে পারি তার স্বপ্নের পেছনে সবগুলো ইতিহাস, সব কষ্টের, দুঃসহের সব ইতিহাস আমরা জানতে পারি। এই মানসিক ব্যাধির উৎস আমরা জানতে পারি আস্তে আস্তে। এবং একেবারে শেষে চমকটি আমরা জানতে পারি হাবিবের কাছ থেকে। এই ঘটনাগুলো যখন হাবিবের কাছ থেকে লেখক জানেন, তখন লেখক জিজ্ঞেস করেন, তাহলে কি ওর কখনো, আচ্ছা সুস্থ যখন হবে তখন তো বাড়ি বানাতে পারবে নাকি? তখন আমরা জানতে পারি সে এতদিন যা বলেছিল সব মিথ্যে। সে নিতান্তই দরিদ্র একজন মানুষ। জায়গা জমি যতটুকু ভাগে পেয়েছিল সেটুকুও চলে গেছে জীবন চালাতে গিয়ে। কুষ্টিয়া তার কোনো জমি নেই, যদিও সে বলেছিল তার জমি আছে, টাকারও ব্যবস্থা হয়ে গেছে। আসলে তার টাকাও নেই, জমিও নেই, কিছুই নেই। সে একজন হতদরিদ্র মানুষ। ভাই বোনের সবাই বিয়ে হয়ে গেছে, তারা প্রবাসী, কেউ আলাদা থাকে। নিঃসঙ্গ একটা মানুষ যার বিয়েও হয়নি, শুধুমাত্র একা, আর কেউ নেই। কোনো জমি নেই, কোনো টাকা নেই, বাড়ি বানানো যার পক্ষে অসম্ভব, মানসিকভাবে অসুস্থ একজন মানুষ। অথচ সেই মানুষটাই সারাটা দিন, সারাটা রাত, পুরোটা জীবন ধরে একটাই স্বপ্ন দেখে, তার একটা অদ্ভুত সুন্দর বাড়ি হবে। মাকে যে সে কথা দিয়েছিল যে ভালো একটা বাড়ি বানাবে, যেখানে শুধু সে আর তার মা থাকবে, সেই বাড়ি একদিন হবে। আমরা তখন কষ্টে, আমাদের হৃদয়টা তখন দ্রবীভূত হয় স্বপ্ন আর বাস্তবের মধ্যে তীব্র ব্যবধান দেখে, সেই অতৃপ্ত স্বপ্নের অপমৃত্যু দেখে, সেই কষ্টের তীব্র আগ্রাসন দেখে। আমাদের সবার জীবনে এরকম অনেক অপ্রাপ্তি থাকে, অনেক চাপা দুঃখবোধ থাকে, যা আমরা ঢেকে দিতে চাই কোনো অসম্ভব, অকল্পনীয়, অবাস্তব স্বপ্নে।
কষ্টটাকে ঢেকে দিয়ে আমরা সেই অবাস্তব অসম্ভব স্বপ্নে বিভোর থাকি, বাস্তবকে ভুলে গিয়ে সেই অবাস্তবের স্বপ্নে বিভোর থাকি জীবনের কষ্টটা লাঘব করতে, যদিও জানি কখনো হবার নয়। কেউ সুস্থ অবস্থায়, কেউ বাহারের মতো এরকম ঘোরের মধ্যে চলে গিয়ে সেই স্বপ্ন দেখে আমাদের দিন কাটে, সেই স্বপ্নের আশায় আমরা পথ চলি, জীবন কেটে যায়। কারো বাড়ি, কারো বা অন্য স্বপ্ন, যে স্বপ্নের উৎস প্রচণ্ড এক দুঃসহ অতীতের স্মৃতি বা কষ্ট থেকে। এভাবেই হয়তো আমাদের জীবনে গিয়ে চলে, সত্য আর মিথ্যার মেলামেশায় অদ্ভুত কোনো এক অসম্ভব স্বপ্ন দেখে। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন মিরাজকে আরেকবার এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM-এ। আমার সময় প্রায় শেষ আজকে ড্রিমস অ্যাভিনিউ। তবে একটু শুনছিলাম বাপ্পা মজুমদারের গান চাইছো যখন, এবং তার আগে ছিল ওয়ারফেজের গান জননী, আর তার আগে ছিল সৈয়দ মঞ্জুরুল ইসলামের গল্প বাহালুলের বাড়ি। এবং অনেকেই জানতে চেয়েছেন আরেকবার বইয়ের নামটা। এটা হচ্ছে অন্ধকার ও আলো দেখার গল্প, এটা হচ্ছে বইয়ের নাম অন্ধকার ও আলো দেখার গল্প, এবং গল্পের নাম হচ্ছে বাহালুলের বাড়ি। সৈয়দ মঞ্জুরুল ইসলামের আমার অসাধারণ রকম ভালো লাগে, পড়তে পারেন। মুগ্ধি এবং শার্লিতে মুগ্ধতার কথা জানিয়েছেন গল্প শুনে। এবং কি যেন বলতে চেয়েছিলাম, আচ্ছা সময় যেহেতু প্রায় শেষ, কথা আর বেশি না বলে আরেকটা কবিতা পড়বো সৈয়দ শামসুল হকের, এবং এই কবিতাটা পড়েই আমি বিদায় নিচ্ছি। এই কবিতাটা একটু বিশেষ, আমার কাছে বিশেষ রকম। তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় এটা আসলে আমারই কবিতা, মানে আমার সাথে অনেক কিছু মিল খুঁজে পাই এই কবিতাটার সাথে। এটা শুনে নিশ্চয়ই আপনি নড়ে চড়ে পড়ছেন যে ঘটনা কি। একটা কথা কখনোই বলা হয়নি এতদিন শো করেও, সেটা আজকে বলি। সেটা হচ্ছে যে অনেকেই অনেক সময় আমার শোতে অনেক কিছু শুনে অনেকে বলেছেন নিশ্চয়ই আপনি অনেক রোম্যান্টিক, অনেকে বলেছেন যে আপনার যিনি জীবনসঙ্গী হবে নিশ্চয়ই আপনার কাছ থেকে অনেক এরকম সুন্দর সুন্দর কথা শুনবে। এরকম অনেক কথা বলেছি যেগুলো কিছুই হয়তো সত্যি না। আমার উপরে হয়তো বেশিরভাগ সময় বিরক্তই থাকবে আমার জীবনসঙ্গী, সে যাই হোক না কেন। আমার কাছে মনে হয়েছে যে, এবং অনেকেই জানতে চেয়েছেন আরও প্রশ্ন, যে প্রশ্নটার অ্যান্সার আমি কোনোদিন দিতে পারি না, কারণ এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আপনার কাছে রোম্যান্টিসিজম কি, প্রেমকে আপনি কিভাবে দেখেন, খুব কঠিন কঠিন প্রশ্ন। ভালোবাসা সম্পর্কে আপনার ধারণা কি, অনেকবার এইসব প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে শ্রোতাদের কাছ থেকে। আমি সবসময় ব্যর্থ হয়েছি, কোনো উত্তর জুৎসই দিতে পারিনি, আমি নিজেই উত্তর জানি না দেবো কি। তো আমার কাছে মনে হয়েছে যে প্রেম সম্পর্কে বা ভালোবাসা সম্পর্কে আমার ধারণা কি, বা আমার অবস্থান কি, বা আমি কেমন, আমার কাছে মনে হয় এই কবিতাটা কিছুটা হলেও সেটা আমি খুঁজে পেয়েছি। এই কারণে এই কবিতাটা আমার বিশেষ রকম পছন্দের সৈয়দ শামসুল হকের। কবিতাটার নাম হচ্ছে নিজেকে ঠিক তোমার জন্যে। তাই এই কবিতাটা আমি আমার হৃদয় থেকেই আবৃত্তি করছি, আকাশে ছড়িয়ে দিলাম। দেখা যাক, আমার সত্তার একটু হলেও অন্তত হয়তো খোঁজ পাওয়া যেতে পারে কবিতাটা শুনে। বিশেষ অনুভব নিয়ে কিন্তু পড়ছি কবিতাটা, যেহেতু আগেই বললাম ভূমিকাটা দিলাম, অন্ধকার রাত্রির উদ্দেশ্যে ছড়িয়ে দিলাম কবিতাটা। আর তারপরে বিদায় নেব। নিজেকে ঠিক তোমার জন্য কবিতার নাম। সকলেই কিছু না কিছু করছে, তৈরি করছে বাড়ি, কেউ জাহাজ, কেউ তরবারি। তাদের সব তৈরি হয়ে গেছে, তাদের বাড়ি, তাদের জাহাজ আর তরবারি। এখন তারা বাস করছে, সাজিয়ে তুলছে বাড়ি। এখন তারা জাহাজ নিয়ে চলে যাচ্ছে অনেক দূরে, আবার দেশে ফিরে আসবে বলে। এখন তারা যুদ্ধ করছে, একটা কিছু বাঁচিয়ে রাখতে তুলে ধরছে নিজের হাতে বানানো তরবারি। কিন্তু আমার নিজেকেই তো তৈরি করা শেষ হলো না, যে তোমার দিকে নতুন একটা হাত বাড়িয়ে হাত ধরতে পারি। আমার দুটো হাত ছিল, তা অনেক আগেই কাটা গেছে। আমার দুটো পা ছিল, সে অনেক আগেই ভুলে গেছে হাঁটা। আমার দুটো চোখ ছিল, তা অনেক আগেই নগ্ন রোদ পুড়িয়ে দিয়ে গেছে চোখের তারা। আমার যে মনের একটা স্তবের কিছু উচ্চারণ ছিল, সেই মনের মধ্যে এখন শুধু স্তব্ধতার পিঁপড়েগুলোর অনবরত চলা। আর তার ভেতরেই তুমি, হঠাৎ করে তুমি। তোমার মতো যে আছে যার, তার দরকার কি বাড়ি, কি জাহাজ, তরবারি। তুমি তার বাসা এবং দূরে যাওয়ার যান, এবং বাঁচিয়ে রাখার জন্য যখন দরকার তুমি সেই ব্যক্তিগত তীক্ষ্ণ তরবারি। কিন্তু নিজেকেই তো তৈরি করা শেষ হলো না, যে হাত বাড়িয়ে হাত ধরতে পারি, যে পা বাড়িয়ে সঙ্গে যেতে পারি, যে চোখে আবার স্বপ্নগুলো জমা রাখতে পারি, যে তোমার সঙ্গে একাশনে বসে আবার আমি শ্লোক রচনা করতে পারি। তোমার যদি ইচ্ছে থাকে, ইচ্ছে দিয়েই পারি।
আমি সব তোমার জন্য তৈরি করতে পারি। না হয় কিছু দেরি হয়ে যাচ্ছে, না হয় গেল, না হয় অনেক দেরি হয়েই গেছে, তো এখনো তা পারি, আগের মতোই পারি। যেমন লোকে বানায় বাড়ি, জাহাজ, তরবারি, আমি আমার নিজেকে ঠিক তোমার জন্য তৈরি করে হাত বাড়াতে পারি এবং সঙ্গ নেবার জন্যে আবার পা বাড়াতে পারি। শুভরাত্রি।